আমরা জানি পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থা থাকলে সেখানে দুই বর্ণেই হসন্ত ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স মনে রাখবো। আবারও না আসলে নাই, আজকে আমরা এসেছি উচ্চারণের নিয়ম থেকে বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন সমাধান। এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা দেখবো ঢাকা বোর্ড 2024 সালের প্রশ্ন সমাধান ক্লাস। প্রথমত বলা হয়েছে বিশেষজ্ঞ। বিশেষজ্ঞ শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? প্রথমে যা আছে তা ঠিকঠাক মতো দিলাম। আছে তালব্য, উচ্চারিত হবে তালব্য একারে সে। এবার আছে মূর্ধন্য ষ। আমরা জানি শব্দের মাঝে মূর্ধন্য ষ থাকলে উচ্চারিত হয় তালব্য, আমরা নিব তালব্য। এবার আছে জয়নীয়। তাহলে মনে রাখবা, যদি কখনো জয়ের সাথে ইয় যুক্ত অবস্থায় থাকে তাহলে এর উচ্চারণ হয় গ প্লাস গ এর মতো। তাহলে আমরা নিব হচ্ছে আগে গ, এরপর নিব হচ্ছে গ। এবার ইয় হচ্ছে একটা নাসিক্য বর্ণ। যদি কখনো কোনো নাসিক্য বর্ণ অন্য একটা বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে, নাসিক্য বর্ণ যুক্ত ছিল, নাসিক্য বর্ণ উচ্চারণ হয়নি, এই কারণে ওই বর্ণের উপর একটা চন্দ্রবিন্দু নিতে হবে। এবার জয় ছিল যুক্ত বর্ণ, ভেঙে লিখছি, এর সাথে কোনো আকার স্বীকার নাই, এর সাথে কোনো আকার স্বীকার নাই, এই জন্য পিছনটা হয়ে যাবে অটোমেটিক ওকার। এখানে স্বাধীন বর্ণ আছে পাশাপাশি দুটি। আমরা জানি পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থা থাকলে সেখানে দুই বর্ণেই হসন্ত ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে আমরা একটা ট্রিক্স মনে রাখবো। সেই ট্রিক্সটা হচ্ছে দুটি ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থা থাকলে পাশাপাশি পিছনেরটাতে দিব একটা ছাড়বো। তাহলে এখানে দুইটা স্বাধীন বর্ণ আছে, পিছনেরটাতে দিলাম, সামনেটা ছেড়ে দিলাম। এটা হচ্ছে কি বিশেষজ্ঞ। ক্রেতাটা শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? পয়রা ফেলা প্রে আছে, তাহলে পয়রা ফেলা প্রে হবে। এবার তয়কারে তা, তয়কারে তা। এবার দেখো তো এখানে ম আছে শেষ বর্ণে। আমরা জানি শব্দের মাঝে কিংবা শেষে মফলা থাকলে যেই বর্ণের সাথে মফলা থাকবে সেই বর্ণ দ্বিতীয় উচ্চারিত হবে। মফলা আছে তয়ের সাথে, ত আসবে দুইবার, একবার আর একবার। এছাড়াও আমরা জানি ম একটি নাসিক্য বর্ণ। নাসিক্য বর্ণ যদি কখনো কোনো বর্ণের সাথে যুক্ত অবস্থায় থাকে এবং ওই নাসিক্য বর্ণ যদি উচ্চারিত না হয় তাহলে উপরে একটা চন্দ্রবিন্দু নিতে হয়। এবার এখানে আকার আছে, আকার দিলাম, স্বাধীন বর্ণ একটা, হসন্ত হবে এক জায়গায়। এবার দেখো হচ্ছে সংবাদপত্র শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? আছে দন্তস্ব, হবে তালব্য। আমরা জানি অনুস্বর কিংবা উ থাকলে উ উচ্চারিত হয়, অনুস্বর আছে হবে উ। এবার বয়কারে বা, তারপর আছে দ, এবার আছে কি প। আমরা প ঠিক মতো লিখলাম। আমরা জানি তয়ের সাথে যদি কখনো রফলা থাকে তাহলে উচ্চারিত হয় তত্র, উচ্চারিত হয় তত্র। তাহলে তয়ের সাথে রফলা হবে এখানে তত্র। এবার এখানে স্বাধীন বর্ণ আছে একটি, দুটি, তিনটি স্বাধীন বর্ণ আছে। আমরা জানি পাশাপাশি দুটি ব্যঞ্জন বর্ণ স্বাধীন অবস্থায় থাকলে সেক্ষেত্রে হসন্ত দেব পিছন থেকে, পিছন থেকে দেওয়া শুরু করবো। একটা দিব, একটা ছাড়বো, একটা দিলাম, একটা ছাড়লাম, আবার একটা দিলাম, আর কিছু নেই, ও আছে স্বাধীন বর্ণ, হসন্ত হবে। এবার দেখো হচ্ছে আবৃত্তি শব্দের শুদ্ধ উচ্চারণ কি হবে? প্রথমে আ আছে, আ ঠিক মতো লিখলাম। এবার বয়ের সাথে রিকার আছে, তাহলে বয়ের সাথে রিকার। এবার তয়ের সাথে ত আছে যুক্ত বর্ণ, আমরা ভেঙে লিখবো। প্রথমে একটা ত লিখলাম, এবার একটা ত লিখলাম। এবার আছে এখানে রস্বীকার, এই রস্বীকারটা যাবে পরের বর্ণের সাথে। স্বাধীন বর্ণ আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। এবার আমরা দেখবো হচ্ছে অবিনাশী। এখানে হচ্ছে অয়ের পরে রস্বীকার আছে। অধিকাংশ শিক্ষার্থী এই জায়গাটাতেই ভুল করে। আমরা মনে রাখবো অয়ের পরে রস্বীকার থাকলে অয়ের উচ্চারণ সংবৃত বা ওকারের মতো হয়, কিন্তু যদি ওই শব্দটা নেতিবাচক অর্থে আসে তাহলে অয়ের উচ্চারণ বিবৃত, অর্থাৎ অয়ের উচ্চারণটা অয়ের মতোই হয়। অবিনাশী মানে বিনাশ নেই, তার মানে নেতিবাচক অর্থ। তার মানে হচ্ছে যদি বিনাশ বলতো বা বিনাশী বলতো সেক্ষেত্রে বিষয়টা পজিটিভ, বাট অবিনাশী থাকার কারণে এই শব্দের অর্থ দিচ্ছে নেতিবাচক অর্থ। এই কারণে অয়ের পরে যতই রস্বীকার থাকুক না কেন অয়ের উচ্চারণ সংবৃত না হয়ে অয়ের উচ্চারণটা বিবৃত, অর্থাৎ অয়ের মতোই হবে। এবার পিছনে যা আছে বিনাশী, তাহলে বৈশিকারে বি, নয়কারে না, আছে তালব্য, উচ্চারিত হবে তালব্য। আছে দীর্ঘইকার, আমরা জানি উচ্চারণে সর্বদাই হয় রস্বীকার, তাহলে তালব্য শিকারে সি। এই হচ্ছে অবিনাশী, কোনো স্বাধীন বর্ণ নেই, হসন্ত হবে না। এবার হচ্ছে প্রভাত। আমরা জানি এখানে পয়ের সাথে আগে প আছে, পরে আছে রফলা, তাহলে এই পয়ের সাথে কোনো কারণে, অর্থাৎ এর সাথে একটা অ আছে। আমরা জানি অয়ের পরে যদি কখনো রফলা থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। অটা ছিল পয়ের সাথে, ওকারটা হবে পয়ের সাথে। আর রফলা যেখানে থাক সেখানে উচ্চারিত হয়, তাহলে রফলা উচ্চারিত হলো। পিছনে যা আছে তা ঠিকঠাক মতো দিলাম। আছে ত, ত দিলাম, স্বাধীন বর্ণ এখানে আছে একটি, হসন্ত হবে এক জায়গায়। এবার দেখো হচ্ছে নদী শব্দের শুদ্ধ উচ্চারণ কি? নয়ের সাথে যেহেতু কোনো কারণে, তার মানে এর সাথে একটা উচ্চ অবস্থায় আছে অ, অয়ের ঠিক পরের বর্ণের সাথে আছে দীর্ঘইকার। তাহলে অয়ের পরে যদি কখনো রস্বীকার কিংবা দীর্ঘিকার থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওকারের মতো হয়ে যায়। অটা ছিল নয়ের সাথে, ওকারটা হবে নয়ের সাথে, নয়কারে নো। আছে দয়ের সাথে দীর্ঘইকার, হবে রস্বীকার, তাহলে দয়স্বীকারে দি। কোনো স্বাধীন বর্ণ নেই, এখানে কোনো হসন্ত হবে না। লাস্ট আমরা প্রশ্নটা দেখবো হচ্ছে
পক্ষ শব্দের শুদ্ধ উচ্চারণ কি? তো এখানে পয়ের সাথে কোনো কারণেই, তার মানে এর সাথে একটা উজ্জ্ব অবস্থা আছে অ এর পরে আছে যুক্তক্ষ বা ক্ষীয়। আমরা জানি যে অ এর পরে যদি কখনো ক্ষীয় বা যুক্তক্ষ থাকে তাহলে সেই অ এর উচ্চারণটা ওকার হয়ে যায়, তাহলে পয়কারে পো। এবার আমরা জানি ক্ষীয় থাকলে উচ্চারিত হয় ক প্লাস খ, ক প্লাস খ, উচ্চারিত হবে ক প্লাস খ। তাহলে আমরা লিখবো হচ্ছে কি ক, আর লিখবো হচ্ছে কি খ। তাহলে যুক্ত বর্ণ ছিল ভেঙে লেখছি, এই যুক্ত বর্ণের সাথে কোনো আকার স্বীকার নাই, তাহলে পিছনেরটা হয়ে যাবে অটোমেটিক ওকার। এবার আমরা দেখবো হচ্ছে কারণ স্বাধীন বর্ণ আছে একটি, ভাষান্ত হবে এক জায়গায়। আজকে ছিল ঢাকা বোর্ড 2024 প্রশ্ন সমাধান। এরকম নিয়মিত ভিডিও পেতে আমাদের বিহঙ্গ পেজে ফলো এবং বিহঙ্গ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।